This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা বাজে, মানে এখন আপনার সময়, আর আপনার হয়ে কথা বলতে ঠোঁট কাটা হাজির। স্বর্ণালী কল্পনায় সব শাড়ি আসলে একটা গল্প বলে। সেলিব্রেট এভরি মোমেন্ট উইথ আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। দেখুন, এখন আরজি করের বাইরে বেরোনো সম্ভব নয়, কারণ প্রতিদিন প্রতি পরতে নতুন নতুন অধ্যায় যোগ হচ্ছে। আরজি করে কাণ্ড নিয়ে ন্যায় বিচারের দাবিতে সারা রাজ্য তোলপাড়। ঢেউ দেশ ছাড়িয়ে বিদেশেও আছড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন, শেষ পর্যন্ত নিজে রাস্তাতেও নেমেছেন, কিন্তু প্রতিবাদ থামছে না। এমন অবস্থা যে ডুরান্ডে ডার্বিও বাতিল করে দিতে হলো বিক্ষোভের আশঙ্কায়। মানে প্রতিবাদের গন্ধ, ডার্বি বন্ধ। কোনো সন্দেহ নেই, চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। উল্টো সুর বলায় দলের মুখপাত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের মুখপত্রের সম্পাদকও উল্টো সুরে। দলের এই দুঃসময়েও ঘরে আগুন। কুণাল ঘোষ তো তেমনই ইঙ্গিত দিচ্ছেন, সরাসরি বলছেন অভিষেক নিষ্ক্রিয়, বলছেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই কোনো কারণে। আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই। কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ব্যাপারটা কি হচ্ছে বলুন তো? আরজি করের ঘটনার পর তো অভিষেক আইন করে এনকাউন্টারের থিওরি দিয়েছিলেন। শুনুন আর একবার। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। মানে অভিষেক সক্রিয় ছিলেন আরজি করের ঘটনার পরই। 14ই আগস্টের কথা ভাবুন, সেদিন রাতে আরজি করে ভাঙচুরের কিছুক্ষণের মধ্যেই এক্স পোস্ট অভিষেকের। এক্স পোস্টে তিনি জানালেন তিনি কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। দাবি তুলেছিলেন রাজনীতির রং বিচার না করে হিংসার জন্য দায়ী সকলকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। বলেছিলেন ডাক্তারদের নিরাপত্তাই অগ্রাধিকার পাওয়া উচিত। তার দুদিনের মধ্যে কি এমন হলো যে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ প্রথমে এক্স স্যান্ডেলে, তারপর মিডিয়ার ক্যামেরার সামনে গড় গড় করে বললেন অভিষেক সক্রিয় নন। রাম বামের চক্রান্ত ব্যর্থ করার লড়াই শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমস্তটা দেখছেন, খবর রাখছেন, ব্যক্তিগত অবস্থানগুলি টুইটের মাধ্যমে জানাচ্ছেন, কিন্তু কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে সক্রিয় অবস্থায় এই লড়াইটায় চাই। কোনো কারণে একটু দূরে সরে আছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কোনো কারণে অভিষেক ব্যানার্জি একটু দূরে সরে আছেন।
কোনো রাগঢাক না রেখেই কুণাল ঘোষ বলে দিলেন অভিষেক দূরে আছেন। অভিষেক এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন 15ই আগস্ট। তার 48 ঘন্টার মধ্যে কুণাল ঘোষ দূরত্বের কথা বলছেন। দলের বেশ কিছু বিষয় নিয়ে, প্রশাসনের বেশ কিছু বিষয় নিয়ে একটা মতান্তর কিন্তু চলছেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তা বেশ কিছু দিন ধরেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি আরজি করের ঘটনায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রাজপথে, সেই মিছিলে নেই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে, জেলায় জেলায়। না, অভিষেক সবসময় সক্রিয় আছে, সবসময় সক্রিয় আছে। এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে, কোনো মতভেদ নেই, কিচ্ছু নেই। তৃণমূল একসাথেই রয়েছে। ওকে বোধহয় ডাক্তার ওই চোখের ব্যাপারে একটুখানি ইয়ে করতে বলেছে, আমার যতদূর জানে। আমি জানি না কেন আসেনি। অভিষেকের চোখে প্রবলেম আছে, চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয়, কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে। কিন্তু এখন কোনো কারণে একটু দূরে সরে আছে। আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি তাকে মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই। এবার সরাসরি মুখ খুললেন কুণাল ঘোষ, বললেন সক্রিয় হতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এটা তো স্পষ্টই হয়ে গেল যে দূরত্ব অবশ্যই আছে। দূরত্ব আছে। আরজি করের ঘটনার মাঝেই তৃণমূলের অন্দরে বদলও ঘটে গেছে। দলীয় স্তরে বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব পালন করত অভিষেক ব্যানার্জির ক্যামক স্ট্রিটের দফতর। তৃণমূল সূত্রে খবর, আরজি কর কাণ্ডের ধাক্কায় সেই দায়িত্ব থেকে অভিষেক ব্যানার্জির দফতর নিজেদের সরিয়ে নিয়েছে। সেই দায়িত্ব গেছে রাজ্য সভাপতি সুব্রত বক্সির দফতরের ঘাড়ে। মমতা ব্যানার্জির কাছের লোক বলে পরিচিত মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিমের কথা একটু আগেই শুনলেন। তিনি অবশ্য দলে আগুন লাগার জল্পনা উড়িয়ে দিতে ছড়ালেন আবেগের হাওয়া। আমাদের আর কতদিন আছে? 65 হয়ে গেছে। অভিষেকরা তো নেতৃত্ব দেবে, নাহলে মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে? এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে। আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম, আমাদের শেষ বেলা। এরপরে তো ওরাও এগিয়ে আসবে। ঠোঁট কাটার প্রশ্ন, অভিষেক ব্যানার্জি আচমকা গত 48 ঘন্টার মধ্যে নিষ্ক্রিয় হয়ে গেলেন কেন? ঠোঁট কাটার প্রশ্ন, ববি হাকিমদের আবেগের মলমে কাজ হবে? সম্ভাবনা কম। অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ আরজি করের ঘটনায় একের পর এক ভুলের কথা বললেন, আর তাতে আস্ত একটা ভুলের পাহাড় তৈরি হয়ে যেতে পারে। তবে একটা কথা, ভুলটা কার জন্য সেটা খোলসা করেননি কুণাল ঘোষ। এমন দু একটা পদক্ষেপ হয়ে গিয়েছে যে পদক্ষেপে মানুষ ভুল বুঝছেন। আরজিকর ইস্যু নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর ইস্যুতে বিশেষত সন্দীপ ঘোষের পুনর্বহালকে কেন্দ্র করে কি ক্ষুব্ধ হয়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড? নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। এই সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ দেয়া, আমি সেদিনই বলেছিলাম এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো। আমি সেদিনই বলেছিলাম, আমি খুব স্পষ্টভাবে বলছি, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। এই পাপটা অকারণ তৃণমূল কংগ্রেসের গায়ে লাগছে। প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। মুখ্যমন্ত্রী সেদিন কলকাতার বাইরে ছিলেন। মুখ্যমন্ত্রী কাছে খবর আসার পর তিনি যা যা করার করেছেন,
যা যা করার করেছেন, কিন্তু ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ফলে এই ধরনের ভুল ত্রুটিগুলো মানুষ একটু নেতিবাচকভাবে নিয়েছেন। দেখুন, সকালে এক্স পোস্টে কুণাল ঘোষ বললেন, আমাদের ভুল শুধরে নিয়ে সেনাপতিকে আরো সক্রিয় অবস্থায় দেখতে চাই। আর বিকেলে ক্যামেরার সামনে গড় গড় করে ভুলের তালিকা বললেন কুণাল ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ভুলের অধিকার কথাগুলো বারবার বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনেছি। এবার ভুল ধরাচ্ছেন কুণাল ঘোষ, যিনি অভিষেক ব্যানার্জি ঘনিষ্ঠ। কার ভুল খোলসা করেননি, কিন্তু যা যা বললেন তাতে স্পষ্ট এ রাজ্যের প্রশাসনের নেওয়া সিদ্ধান্তগুলোই কোথাও কোথাও নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে, বললেন কুণাল ঘোষ। তার মধ্যেই সন্ধেবেলা খবর এলো, ওই যে 42 জনের বদলি একসঙ্গে, তা নাকি স্থগিত বা বাতিলও বলতে পারেন। সেই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং তার ঘোষণা করেছেন নারায়ণ স্বরূপ নিগম। শোনাবো। আজকে যে 42 জনের ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সেটা একটা রুটিন এক্সারসাইজ, যার প্রসেসটা প্রায় এই ঘটনার আগে 9 তারিখে ঘটনার প্রায় 2 মাসের আগে থেকে এটা আরম্ভ হয়েছে। তার অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখের কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভালও কিন্তু 9 তারিখেরই অনেক দিন আগেই করা হয়েছিল। কিন্তু যেহেতু অনেক চেকগুলো করতে হয়ে নামের বানান থেকে আরম্ভ করে পোস্টিং সঠিক লেখা আছে কি না, সেই প্রসেস মধ্যে হয়তো ডিলে করার জন্য এটা পরবর্তীকালে ইস্যু হলো। কিন্তু ওই অর্ডারটাও কিন্তু আজকে আমরা ক্যান্সেল করলাম, কারণ একটাই, যেহেতু আমাদের বিভিন্ন জায়গাতে পরিষেবাগুলো যারা কাজ করছেন তারা পরিষেবা দিচ্ছেন, সেজন্য আপাতত এই অর্ডারটা আমরা ক্যান্সেল করলাম। এটা নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নেই, এটা একটা রুটিন এক্সারসাইজ। প্রশ্ন তো অনেক, আর ঠোঁট কাটার মনে সারাক্ষণ ওই ব্যাঁকাতাড়া প্রশ্নগুলোই ঘুরঘুর করে। যদি রুটিন এক্সারসাইজই হয় তাহলে বাতিল করার প্রশ্ন কেন? যদি রুটিন এক্সারসাইজই হয় তাহলে এই বিতর্কের ধাক্কা সামলাতে কি এমন সিদ্ধান্ত? আচ্ছা, মুখ্যমন্ত্রী নির্দেশে এটা বাতিল হলো বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি জানতেন না। এত বড় সিদ্ধান্ত, 42 জনের একসঙ্গে বদলি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানে আমাদের মুখ্যমন্ত্রী জানতেন না। ঠোঁট কাটা তো, তাই প্রশ্ন না করে কোনো উপায় নেই, যা পেটে তাই মুখে। জানেন আপনারা, বিতর্কের তো শেষ নেই। এ রাজ্যের বুকে আরজিকর আগ্নেয়গিরি হয়ে উঠেছে, অগ্নুৎপাত রোজ। তার মধ্যেই আগুন ঝরালো আমাদের জাতীয় মহিলা কমিশনের একটা রিপোর্ট, যে রিপোর্টে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ ঘিরে আরো একবার শোরগোল, আরো একবার এই প্রশ্নটাই বড় হয়ে সামনে এলো। সেমিনার হল কেন? সেমিনার হল মানে ধর্ষণ, খুন সবটাই যেখানে হয়েছে বলে অভিযোগ, তার কয়েক হাত দূরেই কেন চলল সংস্কারের কাজ? কেন ঘটনার পরের দিন থেকেই ঝড়ের গতিতে চলল ভাঙচুর? রিপোর্টে কিন্তু পুলিশ, প্রশাসন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ সবার ভূমিকা নিয়ে বড় বড় প্রশ্ন তুলেছে এই রিপোর্ট। তোলা হয়েছে অনেক খামতির কথাও। যেমন ধরুন, একটা বড় প্রশ্ন, যে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়েছিল সেই ঘর কেন সঙ্গে সঙ্গে সিল করা হলো না? ঘটনার সময় সেখানে কোনো নিরাপত্তারক্ষী ছিল না, উল্লেখ রিপোর্টে। এও দাবি করা হয়েছে রাতের শিফটে অন কল ইন্টার্ন, ডাক্তার এবং নার্সদের জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নেই। হাসপাতালের মহিলা ডাক্তারদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নেই বলেই রিপোর্টে দাবি। আরো বলা হয়েছে হাসপাতালে বাথরুম, আলোর অভাব।
আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপালের ভূমিকা নিয়ে তদন্তের রিপোর্ট প্রশ্ন তুলল জাতীয় মহিলা কমিশন। এসবের মধ্যেই সবচেয়ে বড় অভিযোগটা সেই সংস্কার পর্ব ঘিরে। সবচেয়ে বড় প্রশ্ন, ঘটনার পরপরই হঠাৎ রেস্টরুম তৈরির ধুম পড়ে গেল। এত তাড়া কিসের? সংস্কারের নামে আরজিকর হাসপাতালে নানা জায়গায় ভাঙাভাঙি করে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে বলে তদন্ত রিপোর্টে দাবি করেছে জাতীয় মহিলা কমিশন। পুলিশের ভূমিকা তো বিরাট প্রশ্নের সামনে। পুলিশ নাকি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বলছে রিপোর্ট। ঘটনাস্থল অবিলম্বে সিল করা উচিত ছিল পুলিশের, মনে করছে কমিশন। পুলিশ করেনি, সুযোগ দেওয়া হয়েছে কাউকে। কার নির্দেশে এই রিনোভেশনের অর্ডার এসছে, কি পিছনে এর মোটিভ, এই মোটিভটাকেও সামনে আনা হোক। এই অর্ডারটা কেন দেওয়া হলো, এভিডেন্স টেম্পারিং এর যে ঘটনা, যেগুলো আমরা পরিষ্কার বলেছিলাম, সেটা এই রিপোর্টেও রিফ্লেক্ট হয়েছে। তাহলে আমরা যা সাসপিশন করছিলাম সেই সাসপিশনের সাথে এটা মিলে যাচ্ছে। এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ঘিরে বিতর্কের আগুন দাবানলের মতো ছড়াচ্ছে। এর পাশাপাশি সুরক্ষায় গাফিলতির ইস্যু তো রয়েছে। জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের তদন্ত কমিটি দিন কয়েক আগে যখন কলকাতা এসেছিল, তখনই তারা স্পষ্ট করে দেয় এ নিয়ে ঝড় ওঠা সময়ের অপেক্ষা। सिक्योरिटी लैप्सेस है, यहाँ पर सिक्योरिटी के लैप्सेस बहुत है और अथॉरिटी की तरफ से भी उन्होंने प्रॉमिस किया है कि कर लेंगे, चेक कर लेंगे इसमें। দেখুন, হাসপাতালে বড় সমস্যা রয়েছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এখানে এসেই বলে গিয়েছিলেন। হাসপাতালে বড় সমস্যা রয়েছে বলছেন তৃণমূলের তাবড় নেতারাও। দেখাবো স্পেশাল রিপোর্টে। তার আগে জাতীয় মহিলা কমিশনের কথাগুলো বলেনি, তারা নিজের চোখে কোথায় কি দেখেছেন, কোথায় গোলমাল। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সবকিছু পয়েন্ট করে করে রিপোর্ট জমা দিয়েছেন। আরজিকর পরিদর্শনে তারা যান যেদিন, সেদিন তাদেরই নজরে পড়েছিল সেমিনার হলের কাছেই ঘর ভাঙার থুড়ি, সংস্কারের ছবি। তাদের নির্দেশে এরপর সেই কাজ বন্ধ করা হয়। তবে বিতর্ক তাতে বন্ধ হয়নি। খোদ মুখ্যমন্ত্রী অবশ্য এইসব কমিশনের বাংলায় আসা আর তাদের কাজকর্ম নিয়ে ক্ষুব্ধ। শুক্রবার যখন তিনি অপরাধীর ফাঁসির দাবি আর একই সঙ্গে রাম বাম শ্যামের চক্রান্তের অভিযোগে পথে নামেন, তখনও সুর বদলায়নি। হাতরাসে কজনকে পাঠিয়েছিলেন, উন্নয়তে কাকে পাঠিয়েছিলেন, দিল্লিতে যখন এনআরসির নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়, লজ্জা করে না? দেখুন, এই জাতীয় মহিলা কমিশন যে রিপোর্টটি জমা দিয়েছে তার অন্যতম উল্লেখযোগ্য পয়েন্ট হলো পুলিশের দিকে তোলা আঙুল, পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। এদিকে মুখ্যমন্ত্রী, যিনি আমাদের পুলিশ মন্ত্রী, তিনি দরাজ সার্টিফিকেট দিচ্ছেন পুলিশকে। পুলিশ অলরেডি 90% এভিডেন্স করে নিয়েছে। 34 জনকে ডেকেছিল, 164 জনের টিম তৈরি করেছিল গত 1 মাসের সিসিটিভি দেখবার জন্য, এবং তাছাড়াও আরো অনেককে ডাকার কথা ছিল। আপনারা তো সময়টা দিলেন না। এও তো সরাসরি সংঘাত, তাই না? জাতীয় মহিলা কমিশন তাদের রিপোর্টে একের পর এক অভিযোগে বিঁধছে রাজ্যকে। রাজ্যের হাসপাতাল, রাজ্যের পুলিশ তাদের কাজ করায়। সূত্র বলছে কমিশনের আরজিকর সংক্রান্ত এই তদন্ত রিপোর্ট জমা পড়তে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তারপর সেখান থেকে নতুন কোনো পদক্ষেপ সামনে আসে কিনা, করা হয় কিনা দেখতে হবে। তবে তার আগে বঙ্গ রাজনীতিতে আমরা ওরা হবে না, এটা হতে পারে না। এক্ষেত্রে অবশ্য খানিকটা টুইস্ট দেখা গেল, কারণ বিরোধীরা যথারীতি তথ্য প্রমাণ লোপাট সহ নানা অভিযোগে সরব। যা বলছে জাতীয় মহিলা কমিশন সেই সুরই সুকান্ত মজুমদারের গলায়, সেখানে শাসক দলের গলায় ভুলের তত্ত্ব। চমকে গেলেন, শুনুন। যে অকুস্থল সেমিনার রুম সেটি অটুট আছে, তদন্তে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তার পাশে বা সেই ফ্লোরে বা তার একটু দূরে ওই দিনই ভাঙচুর করতে যাওয়ার কি দরকার ছিল? ভাঙচুর করা হয়েছে যাতে প্রমাণ লোপাট করা যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
মহিলা কমিশন যথার্থ বলেছে। যে সমস্ত প্রমাণাদি ছিল যেগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে অকারেন্সের জায়গায়, সেখানে কোনো যদি পুলিশ তার সাথে যদি কোনো ধরনের ছেড়ছাড় না করে বা তার সাথে কোনো ধরনের যদি তাকে ড্যামেজ না করে, ক্ষতি না করে, তাহলে অবশ্যই ধরা পড়বে। স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন? অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, ওই কঠিন সময় যখন রাজ্যের শাসক দল চাপে, তখন গৃহযুদ্ধ শাসকের ঘরে। তবে এর মধ্যেই মোদ্দা প্রশ্ন থেকে কিন্তু ঠোঁটকাটা সরছে না। এই যে তিলোত্তমা বিচার পাবে তো? আশার আলো হয়ে উঠবে তো মৃতার ডায়েরি? ঠিক শুনছেন, ডায়েরির কথাই বলছি আমি। ডায়েরি রহস্যের আর এক নাম। এ রাজ্যে বারবার বিতর্কের ঝড় উঠেছে একটাই বিষয় ঘিরে। যেমন ধরুন, বাংলায় দুর্নীতি নিয়ে শোরগোল, সেখানেও কমন বিষয় ডায়েরি। কখনো লাল ডায়েরি, কখনো কালো ডায়েরি, কখনো খয়েরি ডায়েরি, রং বদলেছে, কিন্তু বিতর্ক ওই ডায়েরিকে ঘিরেই হয়েছে। ওই ডায়েরি নাকি রহস্য ভেদ করবে। ভেদ হয়নি অবশ্য দুর্নীতির রহস্য এখনো, তবে এক্ষেত্রেও রহস্য ভেদ করতে পারে এক ডায়েরি, মনে করছেন তদন্তকারীরা। এবার আরজিকর কাণ্ডেও খুন হওয়া ডাক্তারের ডায়েরি, কি লুকিয়ে সেখানে? কোনো মস্ত বড় ক্লু? ঘটনার রাতেও তো নাকি ডায়েরি লিখেছিলেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে কি লিখেছিলেন? কিছু কি আঁচ করতে পেরেছিলেন? কোনো আসন্ন বিপদ? সব উত্তর লুকিয়ে ডায়েরির পাতায় পাতায়। আরজিকরে নির্যাতিতা মৃত ডাক্তার ডায়েরি লিখতেন রোজ, নিয়ম করে, জানিয়েছে তার পরিবারই। ফলে নিশ্চিতভাবে বলা যায় ডায়েরি জুড়ে দিতে পারে বহু মিসিং লিঙ্ক। যারা প্রতিদিন ডায়েরি লেখে, স্বাভাবিকভাবেই তাদের কিন্তু একেবারে প্রতিদিন সে একেবারে ব্যক্তিগত কথা বা তার কোনো অসুবিধা বা সমস্যার কথা সে লেখে। এবার এই জায়গায় ডায়েরির একেবারে শেষের দিকে কি রয়েছে তদন্তকারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সেই নির্যাতিতা তিনি কি বলছেন বা কি বলতে চাইছেন, এই ডায়েরিতে যদি লেখা থাকে বা তার কোনো ব্যক্তিগত সমস্যা বা তার কাজ করতে কি কোনো সমস্যা ছিল কিনা, সেই বিষয়গুলো যদি লেখা থাকে সেক্ষেত্রে সুবিধা হবে। তদন্তের সুবিধা কতটা করে দেবে এই ডায়েরি তা বলতে পারেন একমাত্র তদন্তকারীরাই। কি লেখা ছিল শেষ পাতায়, যা আর কাউকে হয়তো তিনি বলে উঠতে পারেননি, সেটাই লিখে গিয়েছিলেন ডায়েরির পাতায় পাতায়। আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে, জানি না সব বলবো আমরা, পুলিশ সিজ করে নিয়েছে। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না। না, শেষের সে রাতের লেখায় ঠিক কি ছিল বলতে চায়নি পরিবার, বিষয়টি বিচারাধীন বলে। কিন্তু তাতে অবশ্য জল্পনার আগুনে আরো বেশি ঘি পড়েছে। আরজিকরের কিছু বিষয় নিয়ে মেয়ের মনে অসন্তোষ বাড়ছিল, যা বাড়িতে বলেও ছিলেন তিনি। দাবি মা বাবার। আমাদের শুধু বলেছে আরজিকরে যেতে আর ভালো লাগে না। কি বলতো? আরজিকরে যেতে আর ভালো লাগে না। এখন দেখতে পাচ্ছি যে মানে এর পেছনে অনেক বড় চক্র আছে। মানে কি চক্র সেটা তো আমরা জানি না। তদন্ত করে অবৈধ কাজকর্ম হতো, নিশ্চয়ই হতো। কি হয়েছে রোজ তার সঙ্গে, তার জীবনে, সবটাই লিখে গেছেন তরুণী। তদন্তকারী যেটা করে থাকেন যে প্রথমে সেই ডায়েরির যে পাতা একেবারে শেষের দিকে সেটা তার হাতের লেখে কিনা প্রথমে যাচাই করা, সেটা নিশ্চিত হওয়ার পর তারপর তারা দেখেন যে সেই যে কথাবার্তাগুলো সেটা কোন দিকে ইঙ্গিত করছে। এই বিষয়গুলো কিন্তু তদন্ত একটা অন্যদিকে নিয়ে যেতে পারে। এটাই এখন দেখার, ডায়েরির রহস্যভেদ হলে তদন্ত কোন পথে এগোয়। এমন কিছু কি সামনে আসবে যা মোড় ঘুরিয়ে দিতে পারে? তবে একটা ছবি আপনাদের সামনে এখন আনি। ছবিটা আগেও দেখেছেন, আমি আরেকবার দেখাতে চাই। পুলিশ এই আরজিকরে হামলার ঘটনার তদন্ত তো করছে। এই তদন্তে অলরেডি অনেকজনকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগটা কি জানেন? পুলিশের গ্রেফতারির পর নয়া অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তারা নিরপরাধকে ধরছে। যেমন রুমার পরিবার, রুমা দাসের পরিবার কি বলছে শুনুন। আমার মেয়ে কিন্তু গেছিল প্রতিবাদ জানাতে সিতির মোড়ে, কিন্তু সিতির থেকে
সব হয়ে যাওয়ার পর 4টের সময় আমার যখন ফোন করলো যে মা আমি এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি, কিন্তু আমি বললাম বাবা আবার তুই বাড়ি চলে আয়। এবার তারপরে শুনছি যে ও বিকেল 4টের সময় আমি জানতে পারছি যে ওকে ধরা হয়েছে। এবং আমার মেয়ে এই পার্টি পলিটিক্স কিচ্ছুর মধ্যে থাকে না, আমরা কেউই থাকি না। আর আমার মেয়েকে ওইভাবে ধরা হয়েছে আমি তো জানি না। এবারে বন্ধুবান্ধবের ট্যাপে পড়ে ও যতটা সম্ভব ওখানে গেছে, কোথায় গেছে আরজি করে। আমার মেয়ে কোনো কিছুতে জড়িত না, আমার মেয়ে যেন ফিরে আসে ভালোভাবে, আমার মেয়েকে যেন ওনারা ছেড়ে দেন। একটা বাচ্চা মেয়ে 27 বছরের বয়স, সে অ্যারেস্ট হলো, তার জেল হবে কী হবে পরের কথা। কিন্তু এই যদি অন্যায় করে থাকে, অন্যায় তো কোনো ক্ষমা করা যায় না। এই যদি ভেতরে ঢুকে ভাঙচুর করে থাকে আরজি করে, তাই তো তার অন্যায়ের প্রতিবাদ, তার শাস্তি হওয়া উচিতই বলে মনে করি আমি। শুধু রুমা নাকি, দক্ষিণ দমদমের বাসিন্দা ভিকি, তাকে ওই দিন ভাঙচুর মানে হামলায় দেখা গেছে বলে পুলিশ দাবি করছে। অথচ ছেলেকে প্রতিবাদ মিছিলে টিভিতে বসে বাড়িতে দেখেছেন ভিকির বাবা। আমাদের ওয়ার্ডের বাসিন্দা হতে পারে, কিন্তু আমি ওর সাথে কোনোদিন কথাও বলিনি, আমার সাথে কোনো যোগাযোগও নেই। আমরা আমাদের মতো থাকি, ওরা তো মানে বর্ন অ্যান্ড বটার হচ্ছে সিপিএম। ওরা চিরকাল সিপিএম করে, ওর বাড়ির সবাই এখনো সিপিএমটাই করে। বাবা পার্টি মেম্বার, আপনাদের কাছে আমরা মানে প্রুফ করিয়ে দেবো, ওর বাবা পার্টি মেম্বার এবং ছেলেটিও সিপিএম, ওর মা সিপিএম। ওরা সিপিএম এ মিটিং মিছিলে দীর্ঘদিন ধরে হেঁটেছে। কি আশ্চর্য বলুন তো, ছেলে গেছে প্রতিবাদ মিছিলে যোগ দিতে, বাবা বাড়িতে বসে টিভিতে দেখলেন ছেলে আরজি করের গেট ধরে ঝাঁকাচ্ছে, আর পুলিশ বলছে ভিডিওয়ে ওই ছেলেকে দেখা গেছে আরজি করে হামলা চালাতে। অদ্ভুত বিষয়। এখানে আবার সেই রামবাম তত্ত্ব আসছে, শুনলেন তো, তৃণমূল কাউন্সিলর বামেদের ঘাড়ে পুরোটা ঠেলে দিলেন।